আমরা আমাদের আজকে রাত্রিকালীন ক্লাসে সাক্ষ্য আইনে কিছু গুরুত্বপূর্ণ ধারা নিয়ে আলোচনা করব। খুবই সংক্ষেপে আমরা বিষয়গুলো আলোচনা করব, যেহেতু সামনে আমাদের পরীক্ষা চলে আসছে। আমরা সর্বশেষ যেটা আলোচনা করেছিলাম সাক্ষ্য আইনের 129 ধারা পর্যন্ত। 129 ধারার বক্তব্যটা ছিল এরকমই যে একজন আইনজীবী কখন তার মক্কেলের পক্ষে আদালতে সাক্ষ্য দিতে পারে। এখানে যে বিষয়টা আমরা জেনেছিলাম সেটি হলো যে একজন আইনজীবী তার মক্কেলের পক্ষে আদালতে সাক্ষ্য দেওয়ার উপযুক্ত কিনা বা কখন সাক্ষ্য দিতে পারে সে সম্পর্কে বলা হয়েছে সাক্ষ্য আইনের 129 ধারায়। আমরা 132 ধারার বক্তব্যটা দেখবো। অর্থাৎ যেহেতু সিআরপিসি তে বলা আছে যে একজন সাক্ষীকে এই ধরনের প্রশ্ন করা যাবে না যাতে সম্পত্তি বাজেয়াপ্ত হয় বা তিনি কোনো ফৌজদারি মামলায় অভিযুক্ত হন, কিন্তু 132 ধারায় যে বক্তব্যটা বলা হয়েছে যে একজন সাক্ষীকে এই অজুহাতে, অর্থাৎ একজন ব্যক্তিকে এই অজুহাতে প্রশ্ন জিজ্ঞাসা করা থেকে বিরত থাকা যাবে না যে এই প্রশ্ন জিজ্ঞাসা করলে সে যদি উত্তর দেয় সেক্ষেত্রে তার সম্পত্তি বাজেয়াপ্ত হতে পারে বা সে কোনো ফৌজদারি মামলায় অভিযুক্ত হতে পারে। এখানে যে বিষয়টা বলা হয়েছে যে কোনো প্রশ্নের জবাবে সাক্ষীকে অপরাধের সহিত জড়িত করিবে এই অজুহাতে উত্তরদান সাক্ষীকে অব্যাহতি দেওয়া যায় না। অর্থাৎ একজন সাক্ষীকে তিনি ফৌজদারি কোনো অপরাধে অভিযুক্ত হবেন এই অজুহাতে তাকে প্রশ্ন করা থেকে বিরত থাকা যাবে না। এখন এখানে যে কথাটি বলেছে যে মামলার অথবা দেওয়ানি বা ফৌজদারি কার্যক্রম বিচার বিষয়ে প্রাসঙ্গিক বিষয়ে সাক্ষীকে প্রশ্ন করা হলে সাক্ষী সকল রকমের উত্তর দিতে বাধ্য থাকবে। এখানে একটা বিষয় বলা আছে, তবে শর্ত থাকে যে সাক্ষীকে প্রশ্ন করতে বাধ্য করা হয়, তবে তার জন্য তাকে গ্রেপ্তার, অর্থাৎ এখানে যে কথাটি বলা আছে যে তার সম্পত্তি বাজেয়াপ্ত হোক কিংবা তার নামে মামলা হোক তাকে প্রশ্ন জিজ্ঞাসা করা যাবে, তবে তাকে গ্রেপ্তার করা যাবে না কথা। তবে সে যদি আদালতে উপস্থিত হয়ে মিথ্যা সাক্ষ্য দেয় এক্ষেত্রে তাকে ফৌজদারিতে সোপর্দ করা যাবে। অর্থাৎ 132 ধারার বক্তব্যটা হলো যে একজন সাক্ষীকে একজন সাক্ষীকে একজন সাক্ষী ফৌজদারি অপরাধে অভিযুক্ত হবেন বা তার সম্পত্তি বাজেয়াপ্ত হবে এই দোহাই দিয়ে তাকে কি প্রশ্ন জিজ্ঞাসা করা থেকে বিরত থাকা যায়? 132-এর প্রশ্নটা মানে একবার পরীক্ষা আসছিল আইনুল। না স্যার, আসেনি স্যার। এটা মনে হয় কারো পরীক্ষা আমি দেখছিলাম যে 132-এর প্রশ্নটা আসছিল যে সাক্ষীকে, যাই হোক, 132-এর প্রশ্ন এটা ইন্সপেক্টর একটা শিবা প্রশ্ন। হ্যাঁ, হ্যাঁ, ইন্সপেক্টর শিবা আসছিল স্যার। হ্যাঁ, এরকম একটা প্রশ্ন আসছিল, আমি কোথাও যেন দেখছি। যাই হোক, 132-এর প্রশ্নটা হলো এটাই যে একজন সাক্ষীকে প্রশ্ন করা যাবে, যে কোনো প্রশ্ন তাকে করা যাবে, এই অজুহাতে তাকে প্রশ্ন করা থেকে বিরত থাকা যাবে না যে এই প্রশ্ন করলে তার সম্পত্তি বাজেয়াপ্ত হতে পারে বা সে মামলায় গ্রেপ্তার হতে পারে বা সে অভিযুক্ত হতে পারে। এই ধরনের ক্ষেত্রে তাকে এই এই কারণে তাকে প্রশ্ন করা থেকে বিরত থাকার কোনো সুযোগ নাই। যা 133 ধারায় রাজসাক্ষী বা স্বীকারোক্তি প্রদানকারী তিনি কি একজন সাক্ষী? এখানে যে বিষয়টি বলেছে দুষ্কর্মের সহযোগী আসামির বিরুদ্ধে সাক্ষ্য দায়ের উপযুক্ত বলিয়া গণ্য হইবেন দুষ্কর্মের সহযোগীর অসমর্থিত সাক্ষ্যের ভিত্তিতে আসামিকে সাক্ষ্য দেয়। এটা আমাদের প্রয়োজন নেই। আমরা চলে আসি একটি মামলা প্রমাণের ক্ষেত্রে কতজন সাক্ষীর প্রয়োজন। একটা মামলা প্রমাণের ক্ষেত্রে কতজন সাক্ষীর প্রয়োজন? একটা মামলা আদালতে বিচার চলছে, আদালত বিচার চলাকালে এই মামলাটা প্রমাণের ক্ষেত্রে কতজন সাক্ষীর জবানবন্দি নিয়ে আদালত মামলাটা নিষ্পত্তি করতে পারে। সাক্ষ্য আইনের 134 ধারা যে কথাটি বলেছে যে একটা মামলা নিষ্পত্তির ক্ষেত্রে নির্দিষ্ট সংখ্যক সাক্ষীর প্রয়োজন নাই। অর্থাৎ এখানে নির্দিষ্ট করে বলা হয়নি যে এতজন সাক্ষী লাগবে। অর্থাৎ এই সাক্ষ্য আইনের 134 ধারায় বলেছে যে আদালতে যে মামলার বিচার কার্য চলছে, অর্থাৎ একটা মামলার নিষ্পত্তি করার ক্ষেত্রে কতজন সাক্ষীর যে সাক্ষ্য গ্রহণ করতে হবে এটা নির্দিষ্ট করে উল্লেখ করা নাই। 34 ধারার প্রশ্ন এটা উল্লেখ করা আছে, অর্থাৎ সাক্ষ্যের সংখ্যা বলছে মামলার বিষয়ে প্রমাণের জন্য নির্দিষ্ট সংখ্যক সাক্ষীর প্রয়োজন নাই, এটা 134-এ উল্লেখ করা আছে। এখন যদি প্রশ্ন আসে যে ফৌজদারি অপরাধে রুজুকৃত মামলার তদন্তকারী কর্মকর্তা কতজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে তিনি আদালতে পুলিশ রিপোর্ট দাখিল করবেন, এরকম প্রশ্ন যদি আসে সেক্ষেত্রে কিন্তু এই সাক্ষ্য আইনের 134 ধারা আসার কোনো সুযোগ নাই। অর্থাৎ 134 ধারার বক্তব্যটা হলো আদালতের বিচারকাল আদালতের বিষয়, আর
270-এর বিষয়টি হলো এটা মামলা তদন্তকারী কর্মকর্তার বিষয়। অর্থাৎ এই যে মামলার তদন্তকারী কর্মকর্তা কতজন সাক্ষীর জবানবন্দি শেষে তিনি পুলিশ রিপোর্ট দাখিল করবেন নির্দিষ্ট কোনো সংখ্যা উল্লেখ করা নাই। তাহলে যদি প্রশ্ন কখনো আসে যে একটি মামলা একটি মামলা প্রমাণের ক্ষেত্রে কতজন সাক্ষীর প্রয়োজন, এখানে স্পষ্ট করে বলে দিয়েছে মামলার কোনো বিষয় প্রমাণের জন্য নির্দিষ্ট সংখ্যক সাক্ষীর প্রয়োজন হইবে না। তাহলে বুঝতে হবে এটা সাক্ষ্যায়নের প্রশ্ন। আর যদি প্রশ্ন আসে যে তদন্তকারী কর্মকর্তা কতজনের সাক্ষ্য গ্রহণ শেষে তিনি আদালতে পুলিশ রিপোর্ট দাখিল করবেন, তাহলে বুঝতে হবে এটা পিআরবি 270-এর প্রশ্ন। তো আমরা কি করি, এটার সাথে ওটা মিলাই দিই। আমরা এখন দেখি 270-এ কি লেখা আছে। আমরা তো 134 দেখলাম, 270-এর মধ্যে যে কথাটা উল্লেখ করা আছে সেটি হলো যে কতজন সাক্ষী পাঠাতে হবে। বলছে ম্যাজিস্ট্রেট সাধারণ নির্দেশ সাপেক্ষে পুলিশের দায়িত্ব হচ্ছে একটি অভিযোগ প্রতিষ্ঠা করিবার জন্য প্রমাণ প্রয়োজন এবং প্রত্যেকটি তথ্য, অর্থাৎ এই কথাটি বলা হয়েছে পুলিশে। আমার কথা কি বুঝতে পারছেন না বোঝা নাই? 270 হলো পুলিশের ক্ষেত্রে, আর 134 ধারা হলো আদালতের ক্ষেত্রে। আদালত কতজন ব্যক্তির সাক্ষ্য গ্রহণ শেষে মামলা নিষ্পত্তি করুন বা রায় প্রদান করুন। আমার কথা কি বুঝতে পারছেন না বোঝা নাই? জি স্যার। আচ্ছা, 136 ধারার কোনো প্রশ্ন আসছিল নাকি পরীক্ষায়? না, আসছে নাই। আমরা 137টা আমাদের বারবার ভুল হয়, আমরা এটা সংশোধন করবো। 137 ধারার প্রশ্নটা আসে জবানবন্দি, জেরা, পূর্ণ জবানবন্দি, তিনটে শব্দ আসে। জবানবন্দি, জেরা, পূর্ণ জবানবন্দি বলতে কি বোঝেন? জবানবন্দি, জেরা, পূর্ণ জবানবন্দি বলতে কি বোঝেন? আমরা কি করি এখানে, আমরা ভুল লিখে ফেলি। আমরা এখানে ভুল লিখে চলে যাই 137-এর সাথে আমরা অন্য ধারাগুলো লিখি। এখানে যে কথাটি বলেছে জবানবন্দি, জেরা, পূর্ণ জবানবন্দি, তাহলে জবানবন্দি কাকে বলে? আমরা সাধারণত নিজেরাই এর উত্তরটা আমরা নিজেরাই খুঁজে পাবো। যখন একজন পুলিশ সদস্য আদালতে সাক্ষ্য দিতে যান, তখন কিন্তু তাকে প্রথম জিজ্ঞাসা করা হয় তোমার নাম ঠিকানা, এরপর তুমি ঘটনার কি জানো, এটা জিজ্ঞাসা করা হয়। এরপর তাকে জেরা করা হয়। যে বক্তব্যটা দিল প্রথমে, তার প্রেক্ষিতে জেরা করা হয়। এই জেরার পর যদি আহ, রাষ্ট্রপক্ষের আইনজীবী মনে করেন যে এই পুনরায় এই সাক্ষ্যের জবানবন্দি আরো নেওয়ার প্রয়োজন, পরবর্তীতে তিনি আবার সাক্ষ্যের জবানবন্দি গ্রহণ করবেন। সেটিকে বলা হয় পূর্ণ জবানবন্দি। অর্থাৎ একজন সাক্ষী আদালতে দাঁড়িয়ে ঘটনার যে বিস্তারিত বর্ণনা দিয়ে থাকেন, এটি হলো তার জবানবন্দি। এই জবানবন্দির পর আসামি পক্ষের আইনজীবী যখন ওই সাক্ষীকে কোনো প্রশ্ন করেন, সেটি হলো জেরা। জেরা করার পর আবার যদি সেই সরকার পক্ষের বা সাক্ষী আহ্বানকারী পক্ষের আইনজীবী সাক্ষীকে জিজ্ঞাসা করেন, তাহলে সেটি হলো পূর্ণ জবানবন্দি। জিজ্ঞাসা করে তার প্রশ্ন যদি লিপিবদ্ধ করেন, তার বক্তব্যটা লিপিবদ্ধ করেন, সেটি হলো পূর্ণ জবানবন্দি। তার মানে বক্তব্যটা হলো জবানবন্দি, জেরা এবং পূর্ণ জবানবন্দি। তো এই জবানবন্দি, জেরা এবং পূর্ণ জবানবন্দি এখানে দেখা যায় যে আমাদের অনেক রাইটারগণ তারা ভুল লেখেন। তারা কি করেন, এখানে জবানবন্দি, জেরা এবং পূর্ণ জবানবন্দির ক্ষেত্রে দেখা যায় তারা অনেক কিছু ভুল উত্তর দিয়ে থাকেন। তো এটা আমাদেরকে পরিহার করতে হবে। ভুল উত্তরের বিষয়টি হলো এখানে এর সাথে 138 ধারা যোগ করেন না। জবানবন্দি, জেরা, পূর্ণ জবানবন্দি যদি কখনো প্রশ্ন আসে, তাহলে বুঝতে হবে এটা সাক্ষ্য আইনের 137 ধারার প্রশ্ন। তাহলে 138 ধারার কি বলা হয়েছে? বলা হয়েছে সাক্ষীর ক্রম। অর্থাৎ একজন সাক্ষীর প্রথমে জবানবন্দি নিতে হবে, তারপর জেরা করতে হবে। জেরার পর যদি আবার তাকে মনে করা হয়, তাকে তারপর তার পুনরায় জবানবন্দি নেওয়া যাবে। এটা হলো কার্যক্রম, অর্থাৎ একটার পর একটা কি পরিচালনা করতে হবে। আর 137-এর বক্তব্য হলো জবানবন্দি কাকে বলে, জেরা কাকে বলে, পূর্ণ জবানবন্দি কাকে বলে। আর 138 হলো প্রথম একটা ব্যক্তি যাওয়া মাত্র কি নিতে হবে, তার জবানবন্দি নিতে হবে। তারপর কি করতে হবে, তাকে জেরা করতে হবে। এরপর কি করতে হবে, পুনরায় তাকে জেরার পরে যদি প্রয়োজন মনে করেন তার জবানবন্দি গ্রহণ করা প্রয়োজন, তারা পুনরায় জবানবন্দি গ্রহণ করতে পারে। তাহলে জবানবন্দি, জেরা এবং পূর্ণ জবানবন্দি 137 ধারা। আর এই এখানে ক্রম যেটা বলা হয়েছে যে জবানবন্দির ক্রম বা জবানবন্দি, জেরার ক্রম, অর্থাৎ এটাখানে কোনটার পর কোনটা নেওয়া যাবে, অর্থাৎ সাক্ষ্য গ্রহণের কার্যক্রম যেটা বলা আছে, সেখানে বলা হয়েছে যে প্রথমে সাক্ষ্যের জবানবন্দি গ্রহণ করতে হবে, বিরোধী পক্ষ সাক্ষীকে জেরা করতে পারবেন, পরবর্তীতে আবার তার জবানবন্দি নিয়ে যাবে। অর্থাৎ জবানবন্দি নিতে হবে,
জেরা করতে হবে, পূর্ণ জবানবন্দি নিতে হবে। এখানে কিন্তু মানেটা বলা নেই। কিন্তু এখানে যে কথাটি বলেছে যে যে পক্ষ সাক্ষীকে হাজির করেছেন সেই পক্ষ যখন সাক্ষীকে প্রশ্ন করেন, তবে সাক্ষীর জবানবন্দি গ্রহণ, সাক্ষীকে প্রশ্ন করেন, তখন সেটাকে বলা হয় সাক্ষীর জবানবন্দি। এবং যারা বিরোধী পক্ষ সেই সাক্ষীকে প্রশ্ন করে, অর্থাৎ এতক্ষণ যে জবানবন্দিটা দিল এই সম্পর্কে তাকে জিজ্ঞাসা করলে বলা হয় সেটি জেরা। জেরার পরে সাক্ষী উপস্থিতকারী পক্ষ পুনরায় যখন ওই সাক্ষীকে আবার তার জবানবন্দি গ্রহণ করে, সেটি হলো পূর্ণ জবানবন্দি। তো 137 এবং 138 এই দুটোর মধ্যে আমাদের ভুল হয়ে যায়, আমাদের জন্য এই ভুলটা না হয়। আমার কথা কি বুঝতে পারছো না, বোঝো নাই? আর ক্যামেরাগুলো সবাই যদি বন্ধ করে রাখো, ক্লাসটা খারাপ দেখা যায়। আমরা তো ভিডিওগুলো বিভিন্ন জায়গায় ছাড়ি, এগুলো ঘুমানো পার্টি খুবই খারাপ। তাহলে আমরা কি বুঝতে স্যার পারছি সব? হ্যাঁ বলো সুজন। স্যার সকাল থেকে এখন পর্যন্ত স্যার কারণ নাই স্যার আমার এখানে স্যার খুব বৃষ্টি হয়েছে স্যার। কোথায়? চাঁদপুরে স্যার সকাল থেকে এখন পর্যন্ত স্যার সারাদিন বৃষ্টি হচ্ছে স্যার। কারেন্ট টারেন্ট কোনো কিছু নাই স্যার। যাও, সেটা তোমাদের বিষয়, আমি আমার যতটুকু বলার আমি বলি, এটাই আর কি। যাও, তাহলে আমরা কি বুঝতে পারছি 137 এবং 138 ধারার বিষয়টা জি কি? স্যার, বুঝতে আইনুল, পারছি। আইনুল কোনো সমস্যা? না স্যার, সমস্যা নেই স্যার। আমরা 141-এ আসি। ইঙ্গিতবহ প্রশ্ন বলতে কি বোঝেন? ইঙ্গিতবহ প্রশ্ন কাকে বলে জোসেফ? ইঙ্গিতবহ প্রশ্ন বলতে কি বুঝেন? সাক্ষ্য আইনের 141 মোতাবেক প্রশ্নকারীর প্রশ্নের মধ্যে উত্তর আশা করেন তাকে ইঙ্গিত দিয়ে প্রশ্ন বলা হয় স্যার। ইঙ্গিতবহ প্রশ্ন বলতে কি বোঝায়? অর্থাৎ প্রশ্নকারী প্রশ্নের উত্তর যে আশা করেন, এর মধ্যে প্রশ্নের উত্তর নিহিত থাকেন তাকে ইঙ্গিত দিয়ে প্রশ্ন বলা হয় স্যার। একটা সেকেন্ড। সাক্ষ্য আইনের 141 ধারা যে বক্তব্যটা হলো, এটা হলো ইঙ্গিতবহ প্রশ্ন, ইঙ্গিতবাহী বা ইঙ্গিতবহ। অর্থাৎ তুমি যে উত্তরটা আশা করো, তোমার প্রশ্নের মধ্যেই যদি তার উত্তর লুকায়িত থাকে, এই ধরনের প্রশ্নকেই বলা হয় ইঙ্গিতবহ বা ইঙ্গিতবাহী প্রশ্ন। অর্থাৎ প্রশ্নকর্তা যে উত্তর আশা করেন, সে উত্তরটি যদি প্রশ্নের মধ্যেই লুকায়িত থাকে, তাহলে এই ধরনের প্রশ্নকেই বলা হয় ইঙ্গিতবাহী প্রশ্ন। ভালো কথা। আমরা 142 ধারায় চলে আসি। আদালতে এটা আবার ভুল যেন না হয় 137-38-এর মতো। আদালতে বিচার চলাকালীন সময়ে কখন একজন সাক্ষীকে ইঙ্গিতবহ প্রশ্ন করা যায়, কখন যায় না? আদালতের বিচার চলাকালে একজন সাক্ষীকে কখন ইঙ্গিতবহ প্রশ্ন করা যাবে, কখন যাবে না? এটা কি তোমরা জানো? এটার মানেটা কেউ জানো? বিচার চলাকালে কখন একজন সাক্ষীকে ইঙ্গিতবহ প্রশ্ন করা যাবে, কখন যাবে না? তোমাদের কি জানা আছে এটা? জি স্যার, সাক্ষ্য আইনের 142 ধারা মোতাবেক স্যার, বিরোধী বলা পক্ষ আছে। যদি আপত্তি করে তাহলে আদালতের অনুমতি নিয়ে ইঙ্গিত ভাবে প্রশ্ন করা যাবে। আর বিরোধী পক্ষ যদি আপত্তি না করে তাহলে যাবে না। এখানে আইনুল কথাটা একটু ভালো করে বলো তো ভাই, কখন করা যায়, কখন যায় না? স্যার, হ্যাঁ। কখন করা যাবে না স্যার? সাক্ষ্য আইনের 142 ধারা মোতাবেক বিরোধী পক্ষ যদি আপত্তি করেন, তাহলে জবানবন্দি ও পূর্ণ জবানবন্দি গ্রহণের সময় আদালতের অনুমতি ব্যতীত ইঙ্গিতবাহী প্রশ্ন করা যাবে না। কখন করা যাবে? তাহলে বিরোধী পক্ষ যদি আপত্তি না করে, সেই ক্ষেত্রে জবানবন্দি ও পূর্ণ জবানবন্দি গ্রহণের সময় আদালতের অনুমতি নিয়ে ইঙ্গিতবাহী প্রশ্ন করা যাবে। সাক্ষ্য আইনের 142 ধারার বক্তব্যটা হলো যে আদালতে বিচার চলাকালীন সময়ে একজন সাক্ষীকে ইঙ্গিতবহ প্রশ্ন করা যাবে। কখন যাবে? যদি বিরোধী পক্ষ আপত্তি না করেন, সেক্ষেত্রে আদালতের অনুমতি নিয়ে তাকে বিচার চলাকালীন সময় ইঙ্গিতবহ প্রশ্ন করা যাবে। তাহলে কখন যাবে না? বিরোধী পক্ষ যদি অনুমতি না দেন, সেক্ষেত্রে আদালতের অনুমতি ব্যতীত এই সাক্ষীকে বিচার চলাকালীন সময়ে ইঙ্গিতবহ প্রশ্ন করা যাবে না। এটার উত্তর কত? এটা কোন ধারার উত্তর নাজমুল? স্যার 142 স্যার।
সাক্ষ্য আইন 142। আমরা কিন্তু অনেক সময় ভুল করে এটা 143ও দিয়ে দেই, এর সাথে দেই না সরি জি সাইফুল? স্যার। জি স্যার। আমরা অনেক সময় কিন্তু এখানে আমরা অনেক সময় এগুলো দিয়ে দেই, তাই না? জি স্যার, দিয়ে দিই স্যার। স্যার 43টা কিভাবে হবে স্যার? বুঝলাম না। 43 ইংরেজিভাবে প্রশ্ন করা ও, যায় তো বটে স্যার। 43-এর বক্তব্যটা হলো অন্যটা। 43-এর বক্তব্য হলো একটা সাক্ষীকে কখনো একত্রিত করে দুটো প্রশ্ন করা যাবে না, জড়ানো কোনো প্রশ্ন করা যাবে না। বিষয়টা কি বুঝতে পারছো? জি স্যার। তা আমাদের প্রশ্ন 43-এর প্রয়োজন নেই, আমাদের প্রশ্ন হলো 142, যে বিচার চলাকালীন সময়ে একজন সাক্ষীকে কখন ইঙ্গিতবহ প্রশ্ন করা যায়, কখন যায় না। আমার কথা কি বুঝতে পারছো না, বোঝো নাই? বুঝছি স্যার। কি কারো কোনো বক্তব্য আছে 142 নিয়ে? না স্যার। কি উদ্দেশ্যে জেরা করা যায়? কি উদ্দেশ্যে জেরা করা যায়? তর্কিত বিষয় উপস্থাপনের জন্য জেরা করা যায় স্যার, সত্য ঘটনা। এমনি এটা হলো না তো। জেরা করার কি উদ্দেশ্যে জেরা করা যায় সাইফুল? একজন সাক্ষীকে কি উদ্দেশ্যে জেরা করা যায়? স্যার, গরমিল বিষয় সমাধান করার জন্য যারা করে। আইনুল, কি জন্য জেরা করা যায়? সাক্ষ্য আইনের 145 ধারা মোতাবেক স্যার, যদি কোনো সাক্ষী পূর্বের বিবৃতির সহিত বর্তমান বিবৃতির কোনো গরমিল পরিলক্ষিত হয়, তাহলে সেই সাক্ষীকে জেরা যায়। সাক্ষ্য আইনের 145 ধারা। মানে বিষয়টি হলো সাক্ষ্য আইন 145 ধারায় উল্লেখ করা আছে যে একজন সাক্ষী আদালতে দাঁড়িয়ে যে জবানবন্দি দিতেছেন, এই জবানবন্দির সাথে তার পূর্ববর্তী জবানবন্দির যদি গরমিল পরিলক্ষিত হয়, তাহলে এই গরমিলের বিষয়টি নিষ্পত্তির লক্ষ্যে সাক্ষীকে জেরা করা যায়, এই তো নাকি? সঠিক স্যার। এর সম্পর্কে কারো কোনো বক্তব্য আছে তোমাদের? আছে নাকি? না স্যার। হ্যাঁ। না স্যার, নাই স্যার। আদালতে একটি ধর্ষণ মামলার বিচার চলছে। আদালতে একটি ধর্ষণ সংক্রান্ত অপরাধের বিচার চলছে। সেক্ষেত্রে আসামি খারাপ চরিত্রের লোক বা আসামির চরিত্র খারাপ, এই এই আঘাত করে তাকে কি প্রশ্ন করা যাবে বা কখন যায়? কে? 146-এর আসামি, 3। আসামি না সাক্ষী স্যার। দুঃখিত, সাক্ষীর কথা বলা, সরি, আসামি না স্যার, সাক্ষী। অর্থাৎ আদালতে একটা মামলার বিচার চলছে। বিচার চলাকালীন সময়ে কখন সাক্ষীর সম্মানের প্রতি আঘাত করে তাকে প্রশ্ন জিজ্ঞাসা করা যাবে, কখন? কি আইনুল বলতে পারো? স্যার, সাক্ষ্য নিয়ে জি 146-এর 3 স্যার। উপধারা। সাক্ষ্য আইনের 146-এর 3 উপধারা মোতাবেক স্যার, সাক্ষীর আচ্ছা। চরিত্রের প্রতি তখনই আঘাত আনা যাবে যদি বিচার্য বিষয়টি তার চরিত্র সম্পর্কে হয়, তাহলে সেই আদালতের অর্থাৎ যে অনুমতি নিয়ে সেই মামলার সম্পর্কে। বিচারটা হচ্ছে, এই মামলায় যদি তার চরিত্র সম্পর্কে বিচার কোনো লুকায়িত থাকে সেক্ষেত্রে, এই তো নাকি? সঠিক স্যার। আচ্ছা, এখন 146-এ বলছে যখন সাক্ষীকে জেরা করা হয় তখন ইতিপূর্বে উল্লেখিত প্রশ্নসমূহ ছাড়াও প্রশ্ন জিজ্ঞাসা করা যেতে পারে। অর্থাৎ যদি কোনো প্রশ্ন আসে, কি উদ্দেশ্যে একজন সাক্ষীকে কি উদ্দেশ্যে প্রশ্ন জিজ্ঞাসা করা যেতে পারে? সাক্ষীকে প্রশ্ন জিজ্ঞাসা করার একটা উদ্দেশ্য থাকবে তো। সেখানে বলা আছে তার সত্যবাদীতে পরীক্ষা করার জন্য, তার পরিচয় এবং মর্যাদা জানার জন্য, তার চরিত্রের প্রতি আঘাত করিয়া বিশ্বাসযোগ্যতা সম্পর্কে যদি অনিশ্চয়তা সৃষ্টি করা হয়, যদিও উক্ত প্রশ্নের উত্তরে দ্বারা তিনি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অপরাধের সাথে জড়িত হইতে পারেন, অথবা তিনি দণ্ড লাভের যোগ্য সাব্যস্ত হইতে পারেন, কিংবা প্রত্যক্ষ বা পরোক্ষ তাহার দণ্ড লাভের যোগ্য সাব্যস্ত হওয়ার সম্ভাবনা থাকে। অর্থাৎ তাকে এই আইনসঙ্গত প্রশ্ন করা যাবে। তার থেকে ভালো কথা। এখন প্রশ্ন হলো
এখানে যে কথা বলছে 146(3) এটা পরীক্ষা আসছিল, এটা নতুন সংযোজন হয়েছে, বলা হয়েছে যে তবে শর্ত থাকে যে ধর্ষণ বা ধর্ষণের চেষ্টার অপরাধে বিচার ধারা 3 অধীনে সাধারণ অনৈতিক চরিত্র শিকারের পূর্ববর্তী যৌন আচরণ সম্পর্কে জেরা করার সময় কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা যাবে না। তবে আরো বলা যায় যে একটা বলা হয়েছে মামলার বিচার করাকালীন সময় তার চরিত্র সম্পর্কে বিচার করা যাবে না। কি হলো? ধর্ষণ বা ধর্ষণের চেষ্টার অধীনে পূর্ববর্তী চরিত্র সম্পর্কে। তবে আরো শর্ত থাকে যে এই ধরনের প্রশ্ন শুধুমাত্র আদালতের অনুমতি নিয়ে জিজ্ঞাসা করা যাইতে পারে যদি না বিচারের শেষের জন্য আদালতের কাছে প্রয়োজন মনে করে। এখানে বলছে আদালত একমাত্র তার চরিত্র সম্পর্কে জিজ্ঞাসা করতে পারে। আদালত, আমার কথা কি বুঝতে পারছো? আদালতের অনুমতি ছাড়া কোনো অবস্থাতেই একজন সাক্ষীর পূর্ববর্তী চরিত্র নিয়ে কখনোই প্রশ্ন করা যাবে না। আমার কথা কি বুঝতে পারছো না, বোঝো নাই? জি স্যার। কি কিছু বলার আছে এখানে, নাজমুল বা অন্য কেউ? না স্যার। রুহুল, দেখলাম আজকে দেরিতে আসলা তুমি। রুহুল কি ডিউটি করতেছে নাকি? রুহুল, স্যার আমি ডিউটি করতেছি, আমার এলাকায় একটা মার্ডার হয়েছে স্যার। কিভাবে মরলো? ওই দুই পার্টি কুবাকুবি স্যার। কি দুইজন বিএনপি না আওয়ামী লীগ? স্যার জানতে পারি না, এই এলাকায় প্রভাব বিস্তার করা নিয়ে তো সম্ভবত স্যার দুইটাই আওয়ামী লীগ হবে। দুই পার্টি আওয়ামী লীগ হবে, সরি দুই পার্টি বিএনপি হবে। আচ্ছা, বুঝতে পারছি। মরে গেছে অলরেডি? একজন মারা গেছে স্যার, আর দুইজন গুরুতর আহত স্যার, ঢাকা মেডিকেলে আছে। গুলি না আর কোবা? নর্মাল কুবাকুবি স্যার, কুবাকুবি। বুঝতে পারছি। যাক, আমরা 149 ধারার বক্তব্যটা কি, যুক্তিসঙ্গত কারণ ব্যতীত প্রশ্ন করা যাবে না। প্রশ্ন জিজ্ঞাসাকারীর পক্ষে যদি এরূপ মনের যুক্তিসঙ্গত কারণ থাকে যে প্রশ্নটি অন্তর্নিহিত দোষারোপ দৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত, তবে যাক এটা প্রশ্নটা এখানে একটা বলা আছে, জনৈক অ্যাডভোকেট জনৈক মক্কেলের নিকট থেকে এই তথ্য লাভ করেন যে একজন গুরুত্বপূর্ণ সাক্ষী ডাকাত। তিনি একজন ডাকাতকে নিয়ে এই মর্মে সাক্ষী প্রশ্ন করিবার জন্য একটি যুক্তিসঙ্গত কারণ। এটা আমাদের প্রয়োজন নেই, আমাদের 150টা বিষয়টি বলা আছে। যুক্তিসঙ্গত কারণ ব্যতীত প্রশ্ন করলে সেক্ষেত্রে এখানে বলা আছে আদালতের নিকট যদি, আচ্ছা, ও, এখানে প্রশ্ন আছে, যদি এরকম প্রশ্ন আসে যে একজন সাক্ষী যদি, অর্থাৎ একজন আসামি পক্ষের আইনজীবী যদি একজন সাক্ষীকে অপমানজনক, আসামি পক্ষের আইনজীবী যদি একজন সাক্ষীকে অপমানজনক কোনো প্রশ্ন জিজ্ঞাসা করেন, সেক্ষেত্রে আদালতের করণীয় কি? আমার কথা কি বুঝতে পারছো? বা রাষ্ট্রপক্ষের করণীয় কি? অর্থাৎ সাক্ষীকে যদি তার চরিত্র বা তাকে অপমানজনক কোনো প্রশ্ন করা হয়, সেক্ষেত্রে আদালত কি ব্যবস্থা নিতে পারে? এখানে বলা আছে যে কথাটি, যে আহ 150-এ বলা আছে আদালত যদি এই মর্মে উপনীত হন যে উক্তরূপ কোনো প্রশ্ন যুক্তিসঙ্গত কারণ ব্যতীত জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তবে সেই প্রশ্ন যদি অ্যাডভোকেট জিজ্ঞাসা করিয়া থাকেন, সেই অ্যাডভোকেট পেশাগত, সে যে হাইকোর্টের নিয়ন্ত্রণাধীন আদালত মামলার সমস্ত পরিস্থিতি সম্পর্কে সেই কর্তৃপক্ষের নিকট রিপোর্ট করবে। তার মানে একজন আইনজীবী যদি আদালতে দাঁড়িয়ে একজন সাক্ষীকে আহ মানে উল্টাপাল্টা যুক্তিসঙ্গত কারণ ব্যতীত কোনো প্রশ্ন করেন, সেক্ষেত্রে আদালত কি ব্যবস্থা নিতে পারেন? ওই আইনজীবীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য সহ হাইকোর্ট বিভাগে প্রেরণ করতে পারেন। 150 ধারা। 151 কি, অশ্লীল এবং কুৎসা প্রশ্ন বলছে, কোন প্রশ্ন জিজ্ঞাসা করে যদি আদালত থেকে অশালীন ইত্যাদি হয়, নিষিদ্ধ করতে পারেন। নিষিদ্ধ করার ক্ষেত্রে আদালত, এখানে কুৎসার কথা বলা হয়েছে, আর এখানে বলা হয়েছে যুক্তিসঙ্গত কারণ ব্যতীত। আমরা কি করি, 50-51 মিলাই ফেলি, কি এরকম মিলে না জসিম? জি স্যার, একসাথে মিলে গেছে, অনেক বই কাটিয়ে দিয়ে রাখছি। 150 ধারার বক্তব্যটা হলো যে এখানে যুক্তিসঙ্গত কারণ ব্যতীত একজন সাক্ষীকে কোনো প্রশ্ন আইনজীবী জিজ্ঞাসা করতে পারবেন না।
যদি জিজ্ঞেস করেন আদালত কি ব্যবস্থা নেবেন, আদালত ওই আইনজীবী যে হাইকোর্ট বিভাগের আওতাধীন, সেই হাইকোর্ট বিভাগে আইনজীবীর সকল সাক্ষ্য প্রমাণ সহ সংশ্লিষ্ট আদালত প্রেরণ করবেন। তাহলে 151 ধারা কি? 151 ধারা হলো, আদালতে যদি কোনো সাক্ষীকে উৎসাহ বা অপমানজনক কোনো প্রশ্ন করা হয়, সেক্ষেত্রে সেক্ষেত্রে আদালত কি সিদ্ধান্ত নিতে পারেন। অর্থাৎ আসামি পক্ষের আইনজীবী যদি অশালীন বা কুৎসা প্রশ্ন করেন, সেখানে যে কথাটি বলা হয়েছে যে কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা যদি আদালত অশালীন সজনক মনে করেন, তবে আদালত বিচার্য বিষয়ে শিক্ষা প্রশ্নটি গুরুত্ব থাকিলেও উহা জিজ্ঞাসাবাদ নিষিদ্ধ করতে পারেন, যদি না প্রশ্নটি বিচার্য বিষয় সম্পর্কিত হয় অথবা বিষয়ের অস্তিত্ব নির্ধারণের জন্য হয়, তা এমন বিষয় সম্পর্কিত হয়। তার মানে কি, যদি কখনো প্রশ্ন আসে যে আসামি পক্ষের আইনজীবী কি আসামি পক্ষের আইনজীবী কি সাক্ষীকে অশালীন বা কুৎসা প্রশ্ন জিজ্ঞেস করতে পারেন, পারেন কি না না। আইনুল? পারে স্যার, 151 ধারায় পারে স্যার, যদি বিচার্য বিষয় ওটাই হয়। হ্যাঁ, এটা কিন্তু অনেকে বুঝবে না, সরাসরি পারে না, এটা লিখে দিবে। এখানে বলা আছে অশালীন কুৎসা প্রশ্ন করলে আদালত তাকে নিষেধ করতে পারেন যে আপনি এই সমস্ত প্রশ্ন করতে পারেন না। কিন্তু আদালত যদি দেখেন যে এই প্রশ্নটি বিচার্য এবং প্রাসঙ্গিক বিষয় অর্থাৎ ঘটনাবহুল বিষয়, এটা জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন, সেক্ষেত্রে তিনি এটি জিজ্ঞাসার অনুমতি দিবেন। এটাই তো নাকি? তাহলে জি একশো স্যার। 150-এ বলছে যে অহেতুক প্রশ্ন করা যাবে না যুক্তিসঙ্গত কারণ ব্যতীত, আর 151-তে বলছে অশালীন এবং কুৎসা, আর 152-তে বলছে অপমানজনক। আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার। 150-এর বক্তব্যের সাথে কখনোই 51 মিল নাই, 51-এর সাথে কখনোই 52 মিল নাই। আমার কথা কি বুঝতে পারছো না বোঝো নাই? নাজমুল, স্যার 152 ধারার প্রশ্ন যেখানে বলা হয়েছে যে অপমান অপদস্থ বিরক্তি করিবার উদ্দেশ্যে প্রশ্ন, কোন প্রশ্ন যদি কাহাকে অপমান বিরক্ত করিবার জন্য উদ্দেশ্য প্রণোদিত বলে আদালতের নিকট প্রতীয়মান হয়, এটি যুক্তিসঙ্গত হলেও আক্রমণাত্মক আকৃতি সম্পন্ন বলিয়া আদালতের প্রতীয়মান হয়, তাহলে নিষিদ্ধ করবেন। অপমান অপদস্থ বা বিরক্ত করিবার উদ্দেশ্যে যদি এরকম কোনো প্রশ্ন করা হয়, যতই যুক্তিসঙ্গত হোক না কেন, আদালত তাহা এ ধরনের প্রশ্ন করার জন্য নিষেধ করতে পারবেন নাকি? স্যার সঠিক স্যার। তো এই 50, 51, 52 তিনটার মধ্যে কেমন জানি একটু কাছাকাছি মিলে না? হুম, 50, 51, 52 তিনটা মোটামুটি একই রকম মেলে নাকি? কাছাকাছি স্যার সব। আচ্ছা, 154-তে চলে আসি। বৈরী সাক্ষী বলতে কি বোঝেন? স্যার হ্যাঁ, এখানে স্যার যেমন আদালতের করণীয় কি আছে লেখা স্যার, কিন্তু যদি পুলিশের করণীয় কি, যে পুলিশের পুলিশের যদি করণীয় তো মানহানি করে। কিছুই নাই। না, এখানে কিছু নাই, পুলিশ কি করবে এখানে? কিন্তু পিআরবিতে একটা কথা আছে স্যার, 436 পিআরবিতে। না, এরকম এরকম কিছু নাই। মানে পুলিশ যে কিছু করতে পারবে, এটা রাজশাহীর ক্ষেত্রে বলা আছে। তাকে 36 PRB তুমি যেটা বলতেছো, পিআরবি তারপরে আমি তোমাকে, 436 স্যার। আচ্ছা আমি তোমার পড়ে শোনাই 436-এ কি বলছে। ও, এখানে কথা আছে, এখানে 436 যেটা তো আদালতের অপশন, কোর্ট পুলিশ কি ব্যবস্থা নেবেন সেখানে এটা থাকতে পারে। হ্যাঁ, এটা থাকতে পারে 436-এ, তাও ওটা দেখি আমি। 436, 436-এ বলা আছে যে সাক্ষীর কাঠগড়ায় পুলিশ অফিসারের বিরুদ্ধে বা মিথ্যা অভিযোগের ক্ষেত্রে অনুসরণযোগ্য পদ্ধতি, সাক্ষীর কাঠগড়ায় পুলিশ অফিসারের প্রতি যদি প্রতিবাদীর পক্ষ সমর্থনকারী উকিল মিথ্যা বা অভিযোগ দায়ের করেন, আচ্ছা মানহানির মামলা দায়ের করতে হবে, মানহানির মামলা দায়ের করতে হবে। আর সরকারি উকিল
বা কোর্ট অফিসারকে ওই সম্পর্কে আবেদন পেশ করা উচিত। এটা মানহানি দিতে, এটা পুলিশে করার নেই, আমাদের কিছু করার নেই। এখানে বলা আছে যে কোনো সরকারি কর্মকর্তার প্রতি যদি অশালীন কুৎসা কোনো মন্তব্য কোনো আইনজীবী করেন, এক্ষেত্রে যদি প্রতীয়মান হয় তাহলে এই সংক্রান্তে মানহানির মামলা করা যাবে, এটাই বলা আছে। বুঝতে পারছো আইনুল? না আইনুল, আমার কথা বুঝতে পারছো তোমরা? এটা নাই। আমরা 154 যাই। বৈরী সাক্ষী বলতে কি বোঝেন, বা আদালত কখন একজন সাক্ষীকে বৈরী ঘোষণা করতে পারেন? নাজমুল, বৈরী সাক্ষী বলতে কি বোঝেন? সাক্ষী সাক্ষ্যের 154 উল্লেখ আছে, যে ব্যক্তি সাক্ষী উপস্থিত করে আদালতে, কি ওই সাক্ষী যখন তার বিরুদ্ধে যখন সাক্ষ্য দেয়, তাকে বৈরী সাক্ষ্য বলে। সাইফুল রংপুর বলো তো। সাক্ষ্য আইনের 154 ধারা মোতাবেক যেই পক্ষ সাক্ষী হাজির করেছে সেই পক্ষে সাক্ষী না দিয়ে অন্য পক্ষে সাক্ষ্য দেয়, তখন তাকে বৈরী সাক্ষ্য। অর্থাৎ এখানে যে বক্তব্যটি বলা আছে যে যখন কোনো পক্ষ কোনো সাক্ষীকে আদালতে হাজির করেন, তো নিয়ম হলো ওই সাক্ষী তো যে পক্ষ হাজির করেছেন তার পক্ষেই সাক্ষ্য দিবেন, কিন্তু সে ওই পক্ষে সাক্ষ্য না দিয়ে যখন বিরোধ পক্ষের সাক্ষী দিচ্ছেন, তখন মনে হচ্ছে তখন আদালত এই ধরনের সাক্ষীটাকে বৈরী ঘোষণা করতে পারেন, এই তো নাকি? জি স্যার। জি স্যার। আহ কোন পক্ষ নিজের সাক্ষীকে প্রশ্ন করতে পারে? কোন পক্ষ নিজের সাক্ষীকে প্রশ্ন করতে পারে? স্যার আহ, বাদী পক্ষ তখন। আচ্ছা, না, প্রশ্ন যদি এরকম আসে, সাক্ষী আহ্বানকারী পক্ষ কি নিজ সাক্ষীকে জেরা করতে পারেন? যদি পারেন তাহলে কখন, বা কখন কি কারণে সাক্ষী আহ্বানকারী পক্ষ তার সাক্ষীকে জেরা করতে পারেন বা প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন? কি উত্তরটা কি হবে? স্যার সাক্ষ্য আইনের 154 ধারা মোতাবেক যে সাক্ষীকে আদালত বৈরী সাক্ষ্য হিসেবে ঘোষণা করেছে, তখন বাদী পক্ষের আইনজীবী উক্ত সাক্ষীকে জেরা করতে। জেরা কথাটা বলা নেই, বলছে যে ব্যক্তি সাক্ষী উপস্থিত করে সে যদি সাক্ষীকে এমন কোনো প্রশ্ন জিজ্ঞাসা করতে চায় যাহা পক্ষ সাক্ষীকে জেরার সময় জিজ্ঞাসা করিতে পারে, তবে আদালত উহার সৎ বিবেচনায় উক্ত ব্যক্তিকে সেই প্রশ্ন জিজ্ঞাসা করার অনুমতি দিতে পারেন। যাই হোক, আমরা বৈরী সাক্ষী হিসেবে এটা জানবো যে বৈরী সাক্ষী কাকে বলে। আহ একজন সাক্ষী আহ্বানকারী পক্ষ কখন তার নিজ সাক্ষীকে জেরা করতে পারে। 155 সাক্ষীর বিশ্বাসযোগ্যতা সম্পর্কে নালিশ করা। হ্যাঁ, এখানে একটা বিষয়, সাক্ষীর বিশ্বাসযোগ্যতা সম্পর্কে। সাক্ষীর বিশ্বাসযোগ্যতা সম্পর্কে কোন উক্তি সঠিক? সাক্ষীর বিশ্বাসযোগ্যতা অর্থাৎ একটা কথাটা হলো কি জানো, এটা তোমরা বুঝবা কিনা জানি না। যেমন আমরা 154 ধারায় পড়লাম, একজন সাক্ষীকে কি করা যেতে পারে? একজন সাক্ষীকে বৈরী ঘোষণা করতে পারেন কে? আদালত। তাহলে বৈরী কেন ঘোষণা করা হয়? যে পক্ষে সাক্ষীকে আহ্বান করেছেন তার পক্ষে না বলে যখন আসামির পক্ষে বলেন, তাহলে কেন সে আসামির পক্ষে বললেন সে সম্পর্কে বলা হয়েছে 155 ধারায়। কি কারণে সে আসামির পক্ষে বক্তব্য দিতে পারেন? 155 ধারায় বলছে, নিম্নলিখিত উপায়ে বিরোধ পক্ষ বা আদালতের অনুমতি লইয়া সাক্ষী আহ্বানকারী পক্ষ সাক্ষীর বিশ্বাসযোগ্যতা সম্পর্কে অভিশংসন করতে পারেন। কি অভিশংসন কি, বা একজন সাক্ষী কখন আহ অভিশংসন করা যায়? বলছে যে সকল লোক সাক্ষ্য দিবেন ওই সাক্ষী সম্পর্কে তাহাদের যাহা জানা আছে, যাহাতে তাহার সাক্ষীকে বিশ্বাসের অযোগ্য বলে মনে করেন, তাহার দ্বারা সাক্ষ্য দেওয়াইয়া। অর্থাৎ যে ব্যক্তিটা যে ব্যক্তিটাকে বৈরী সাক্ষী ঘোষণা করা হয়েছে, কেন তাকে বৈরী ঘোষণা করা হলো, কেন সে আসামির পক্ষে সাক্ষ্য দিলেন, এই ঘটনা যে জানে তার বক্তব্য গ্রহণ করে এই সাক্ষীকে অভিশংসন করা যায়। অর্থাৎ তার কারণ কি হলো, সাক্ষীকে ডেকে নিয়ে গেল বাদী পক্ষ,
সাক্ষী গিয়ে আসামির পক্ষে বললেন, তা তো মামলা শেষ। কিন্তু আইন বলছে 155 ধারা, কেন এই সাক্ষীটা বাদীর পক্ষে না বলে আসামির পক্ষে বললেন? তা বলছে, ও যে বক্তব্যটা দিল আসামির পক্ষে, এই সম্পর্কে যদি অন্য কোনো ব্যক্তি জানে, তার সাক্ষ্য দ্বারাও প্রমাণ করা যায় যে এই সাক্ষীটা আদালতে সঠিক সাক্ষ্য দেয় নাই। এরপরে বলা হয়েছে কি, সাক্ষীকে ঘুষ দেওয়া হয়েছে বা ঘুষের প্রস্তাবে সম্মত হয়েছে, অথবা সাক্ষ্য দেওয়ার জন্য কোনরূপ দুর্নীতিমূলক প্রলোভনের প্রস্তাব দেওয়া হয়েছে তা প্রমাণ করিয়া। অর্থাৎ সে তো মিথ্যা কথা বলবেই, তাকে টাকা দেওয়া হয়েছিল বা টাকা দেওয়া হবে এই লোভে। তার প্রদত্ত সাক্ষ্যের যে অংশ প্রতিবাদ সাপেক্ষে পূর্ববর্তী বিবৃতির সহিত সংগতিবিহীন তা প্রমাণ করে। অর্থাৎ সে এখন এই কথা বলছে, কিন্তু সে তো আগেই আরেকটা কথা বলেছে। আগের বিবৃতির সাথে পরবর্তীতে সে যে যখন তাকে বহিরে ঘোষণা করা হলো, তখন যে সাক্ষী বক্তব্য দিয়ে তার মধ্যে গর্বের পরিলক্ষিত হচ্ছে, এটি তা এই সম্পর্কে তাকে প্রশ্ন করে। সাক্ষীটা যে আসলেই আসামির পক্ষে সাক্ষী দিয়েছে, এটা আসামির চাপে বা আসামির কোন লোভে এটা জবানবন্দিটা দিয়েছে। এই জন্য বলা হয় সাক্ষীর বিশ্বাসযোগ্যতা সম্পর্কে নালিশ করা। আমার কথা কি বুঝতে পারছো না, বোঝো নাই? জি স্যার, বুঝতে পারছি। আমরা সাক্ষ্য আইনটা একটু শেষ করে দিই, যেহেতু সংক্ষেপে আলোচনা করতেছি। 156 ধারা, সমর্থনমূলক সাক্ষ্য বলতে কি বুঝেন? সমর্থনমূলক সাক্ষ্য কাকে বলে? অর্থাৎ একটা মামলার অনেকজনের সাক্ষ্য নিচ্ছে। তুমি যে বক্তব্য দিয়েছো, তুমি একজন সাক্ষী, আমি একজন সাক্ষী। তুমি যে বক্তব্য দিয়েছো, আমি গিয়ে একই বক্তব্য দিচ্ছি, তার মানে আমি তোমার বক্তব্যটাকে সমর্থন করতেছি। এটাকে বলা হয় সমর্থনমূলক সাক্ষ্য। অর্থাৎ একজন সাক্ষী যখন আদালতে সাক্ষ্য দিতে গিয়ে পূর্ববর্তী সাক্ষীর বক্তব্যের সাথে একমত পোষণ করেন, সেটাকে বলা হয় সমর্থনমূলক সাক্ষ্য। সাক্ষ্য আইনের 156 ধারা। এখন এই প্রশ্নটা কি আসছিল, একটা প্রশ্ন আসছিল এরকম যে, আদালতে একটি ডাকাতি মামলার বিচার চলছে। আদালতে একটি ডাকাতি মামলার বিচার চলছে। 5 জন সাক্ষী আদালতে সাক্ষ্য গ্রহণের সময় সকলে জানায় যে ঘটনার দিন ঘটনাস্থলের পাশে পারছাড়ের নিচে একটা কুপি বাতি বা মোমবাতি জ্বলতে দেখেছিল। তার মানেটা হলো, এই ধরনের বক্তব্যের প্রাসঙ্গিকতা আলোচনা করুন। তার মানে সরাসরি যদি প্রশ্ন আসে যে সমর্থনমূলক সাক্ষ্য বলতে কি বোঝেন, বা সমর্থনমূলক সাক্ষ্য কি, অনেক সময় দেখা যায় এর সঠিক উত্তর লিখতে গিয়ে আমরা খুব তাড়াতাড়ি লিখে ফেলি, আমরা সবাই পারি। কিন্তু এটা যদি এরকম প্রশ্ন আসে যে আদালতে একটি ডাকাতি মামলার বিচার কার্য চলছে, আদালতে দাঁড়িয়ে 5 জন সাক্ষী জানায় যে ঘটনার দিন তারা সকলে একটি মোমবাতির আগুন বাঁশঝাড়ের নিচে দেখতে পেয়েছিল। তার মানে একজন সাক্ষী আর একজন সাক্ষীকে সমর্থন করতেছে, অর্থাৎ একজন সাক্ষীর বক্তব্যকে আর একজন সাক্ষী সমর্থন করতেছে। এটি হলো সমর্থনমূলক সাক্ষ্য। আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার। এ- এই সমর্থনমূলক সাক্ষ্য বলতে কি বুঝেন, এখানে কিন্তু অন্য ধারা আসার কোনো সুযোগ নাই। আবার যদি প্রশ্ন আসে যে আহ, আদালতে যে মামলাটি চলছে সেখানে 5 জন সাক্ষী একই বক্তব্য দিয়েছে, এটাও সমর্থনমূলক সাক্ষ্য হিসেবে গণ্য। 157 ধারা, মৃত্যুকালীন জবানবন্দি দাতা। মৃত্যুকালীন জবানবন্দি দাতা জবানবন্দি প্রদানের পর তিনি যদি দৈবাত ক্রমে বেঁচে যান, সেক্ষেত্রে মৃত্যুকালীন জবানবন্দির পরিণতি কি হবে, বা সাক্ষ্য আইনের আলোকে ব্যাখ্যা দিন। সাক্ষ্য আইনের 157 ধারায় উল্লেখ করা আছে যে একজন ব্যক্তি যিনি মৃত্যুকালে তার মৃত্যুর কারণ সম্পর্কে কোনো ব্যক্তির নিকট লিখিত বা মৌখিকভাবে বক্তব্য দিয়েছেন, বক্তব্য দেওয়ার পর তিনি চিকিৎসা শেষে সুস্থ হয়েছেন, তার এই মৃত্যুকালীন জবানবন্দির পরিণতি কি? 157 ধারা বলছে যে এটি সমর্থনমূলক সাক্ষ্য হিসেবে সাধারণ সাক্ষ্যের ন্যায় আদালতে ব্যবহার করা যাবে। তার মানে সাক্ষীর পরবর্তী সাক্ষ্য সমর্থনের জন্য একই ঘটনার সম্পর্কে পূর্ববর্তী সাক্ষ্য প্রমাণ করা যেতে পারে। অর্থাৎ এখন আমি যে বক্তব্যটা দিচ্ছি, এই বক্তব্যটা সম্পর্কে পূর্বে যে আমি কাগজটা দিয়েছি,
ওইটাকে সমর্থন করার জন্য এটি প্রমাণ করা যেতে পারে। আমার কথা বুঝতে পারছো? জি কি বুঝছো কিনা জি আমার স্যার। কথা? জি স্যার। এখন প্রশ্ন আসছে যে ক নামক ব্যক্তির সাথে খ নামক ব্যক্তির পারিবারিক দ্বন্দ্বের কারণে ক ছোড়ার আঘাতে গুরুতর জখম প্রাপ্ত হয়, হাসপাতালে যান এবং মুমূর্ষু অবস্থায় তার মৃত্যুর কারণ সম্পর্কে হাসপাতালের চিকিৎসকের নিকট বর্ণনা করেন। কিন্তু পরবর্তীতে দীর্ঘ 2 মাস হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর অসুস্থ হয়ে ওঠেন। এক্ষেত্রে কয়ের জবানবন্দির আইনগত ভিত্তি কি বা জবানবন্দির গ্রহণযোগ্যতা আলোচনা করুন। বিষয়টি হলো যে মৃত্যুকালীন জবানবন্দি দাতা জবানবন্দি দেওয়ার পর তিনি যদি বেঁচে যান, তাহলে তার এই জবানবন্দিটা আর মৃত্যুকালীন জবানবন্দি হিসেবে গ্রহণযোগ্য হবে না। এটি সমর্থনমূলক সাক্ষ্য হিসেবে আদালতে গ্রহণযোগ্যতা পাবে। আমার কথা কি বুঝতে পারছো না বোঝো নাই? জি স্যার। স্যার বুঝতেছি। আচ্ছা, 158 প্রয়োজন নাই, আমরা 159 ধারায় আসি। একজন বিশেষজ্ঞ একজন বিশেষজ্ঞ তার স্মৃতি পুনরুজ্জীবিতকরণের লক্ষ্যে কোন ধরনের নথিপত্র দেখে আদালতে সাক্ষ্য প্রদান করতে পারেন, বা স্মৃতি পুনরুজ্জীবিত বলতে কি বোঝেন, বা মামলার তদন্তকারী কর্মকর্তা কি আদালতে সাক্ষ্য দেওয়া কালে কেস ডায়েরি দেখে সাক্ষ্য দিতে পারেন? এটি বলা হয়েছে সাক্ষ্য আইনের 159 ধারায়। সেখানে যে কথাটি বলা হয়েছে যে একজন সাক্ষী সাক্ষ্যদানকালে যে আদান প্রদান সম্পর্কে তাকে প্রশ্ন করা হচ্ছে, সে পুনরুজ্জীবন করতে পারবেন অথবা আদান প্রদান মনে জাগরুক থাকা আদালত সঙ্গত মনে করেন এমন সময়ের ব্যবধানে তাহার নিজের লেখা দেখিয়া তিনি স্মৃতিটা পুনরুজ্জীবিত করতে পারেন। এখানে একটা বিষয় বলা হয়েছে যে সাক্ষী তো পারবেন, এক্ষেত্রে বিশেষজ্ঞ যে নিয়ে আছে তিনিও পারবেন। সাক্ষী অন্যের দ্বারা লিখিত কিছু দেখিয়াও তিনি স্মৃতি পুনরুজ্জীবিত করতে পারেন। সাক্ষী যখন স্মৃতি পুনরুজ্জীবিত করার জন্য দলিলের নকল ব্যবহার করতে পারেন, হ্যাঁ বলা হয়েছে, হ্যাঁ সাক্ষী যখন কোন দলিল দেখিয়ে তার স্মৃতি পুনরুজ্জীবিত করতে পারেন, তখন তিনি আদালতের অনুমতি নিয়ে সেই দলিল নকলও দেখতে পারেন। তবে আদালতের অনুমতি নেওয়ার পূর্বে সন্তুষ্ট হইবেন যে মূল দলিলটি দাখিল না না করা যথেষ্ট কারণ। আবার এখানে বিশেষজ্ঞের কথা বলা হয়েছে, একজন বিশেষজ্ঞ তার পেশা সম্পর্কিত পুস্তক দেখে স্মৃতিটা পুনরুজ্জীবিত করতে পারে। তার মানে স্মৃতি পুনরুজ্জীবিত করা তার মানে কি, তোমার পূর্বের যে স্মৃতিটা আছে এটা পুনরুজ্জীবিত করার কথা এখানে উল্লেখ করা আছে। যাক, আমার প্রশ্ন যতটুকু সম্ভব ছিল আমি আলোচনা করছি। এখানে আরেকটা প্রশ্ন আমরা হয়তো আলোচনা করতে পারি, সেটি হলো যে আসামি পক্ষের আইনজীবী কেস ডায়েরি দেখতে পারেন কি পারেন না? আসামি আর পক্ষের আইনজীবী, হ্যাঁ। এখানে 159 হলো স্মৃতি স্মৃতি পুনর্জীবিত করে সাক্ষী ইয়ে করবো, কিন্তু সাক্ষী কি স্যার 160 দ্বারা দিবে না স্যার? 160 ধারার বিষয়টা আলাদা। 160 বলা আছে বিষয়বস্তু সঠিকভাবে লিপিবদ্ধ হয়েছে, এটা এটা তোমার কিছু না। সাক্ষী আর 160 কোনো সাক্ষী দেওয়ার কিছু নেই। 159 বক্তব্যটা হলো যে আদালতে একজন সাক্ষী দাঁড়িয়ে সে যে সমস্ত কর্মকাণ্ড পূর্বে করেছে কাগজপত্র লিখেছেন এটা দেখে তার স্মৃতিটা পুনর্জীবিত করতে পারে, কারণ দীর্ঘদিনের ব্যবধানে তার মনে নাও থাকতে পারে। সাহায্যকারী হিসেবে নথিপত্রগুলো দেখতে পারবেন। বিষয়টা বুঝতে পারছো কি নাজমুল? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, আসামি পক্ষের আইনজীবী কি কেস ডায়েরি দেখতে পারেন কি? জি স্যার, পারেন। দেখতে একশো পারেন স্যার। একষট্টি ধারা মতো। 161 ধারায় বলা আছে পারেন, অর্থাৎ যে দলিলটা স্মৃতি পুনরুজ্জীবিতকরণের লক্ষ্যে সাক্ষী ব্যবহার করুক না কেন, সাক্ষী যদি ওই দলিলের বিষয়বস্তু দেখে আদালতে সাক্ষ্য প্রদান করার ক্ষমতাবান থাকেন, 161 ধারায় বলছে ওই বিষয়টা আসামি পক্ষের আইনজীবী দেখতে পারবেন। বিষয়টা বুঝতে পারছো কি? আমার কথা বুঝতে পারছো না বোঝো নাই? আর তোমাদের আমি বারবার করেও পারি না, তোমাদের ক্যামেরাগুলো যে বন্ধ করো তোমরা, এগুলো রেকর্ড থাকে, পরবর্তীতে মানুষ আমাকে বলে এগুলো তোমাদের ক্যামেরাগুলো বন্ধ থাকে, বন্ধ মানে বন্ধই। আমি এই জাতের মানুষকে তো আসলে আমি পড়াশোনা করাইতে চাই না।
আমি এত কিছু বলার পরে তোমাদের আমি কখনোই আনতে পারিনি। যাই হোক, আমি কালকের থেকে যে ব্যক্তি থাকো, বি কেয়ারফুল। ক্যামেরা একমাত্র যার ডিউটি আছে সে ব্যতীত যে ক্যামেরা বন্ধ করবা, আমি সাথে সাথে তাকে রিমুভ করে দেবো, আমার প্রয়োজন নেই। এটা যদি মানতে পারো ক্লাসে আসবা, নইলে ক্লাসে আসবা না। আর কার কিছু বলার থাকলে বলতে পারো। আমরা কালকে মাইনর অ্যাক্টের অনেক গুরুত্বপূর্ণ কিছু ধারা আছে, যেমন গ্রাম্য সালিস আইন আছে কিছু, এরপরে বাল্য বিবাহ নিরোধ আইন আছে, সরাই আইন আছে, বিভিন্ন আইনগুলো আছে। আমরা এগুলো কালকে রাত্রিকালীন ক্লাসে শুরু করবো, আর সকালে যথাসময় এমসিকিউ আলোচনা হবে। কারো কিছু বলার থাকলে বলতে পারো। কিছু বলার আছে তোমাদের? স্যার পরীক্ষার আগ পর্যন্ত একটু শিথিল রাখেন স্যার। বুঝি না, কি হলো রোহন? স্যার পরীক্ষার আগে, স্যার পরীক্ষার আগ পর্যন্ত স্যার এবার একটু শিথিলতা দেন স্যার। না, এগুলো দেওয়া লাভ নেই, আমি বহুবার দিছি ভাই। আমি এরকম পছন্দই লাগে না। কারণ রেকর্ডটা যখন থাকে, আমরা তো মাস্টার, আমি তো সিনিয়র, যতগুলো শিক্ষকতা করায় সবার চেয়ে সিনিয়র আমি। তারাও তো আমাদের নিয়ে সমালোচনা করে। ক্লাসে ক্যামেরাটা বন্ধ রাখে কি হয়? পড়াতে মনোযোগী না হলে তো পড়ায় লাভ নেই। না মেয়ে মানুষ, না কাপড় খুলে শুয়েছে কে জানে। একটা লোক ডিউটি করতেছে রাস্তায়, নিজে বোঝা যায়, ঠিক আছে, ওকে। এগুলো তো আসলে খারাপ লাগে। যাই হোক, কারো কিছু বলার থাকলে বলতে পারো। কি সাইফুল, কিছু বলার আছে? না স্যার। কি কিছু বলবা শুভ বা সুজন, কিছু বলার আছে? নাই। ঠিক না আছে, স্যার। কালকে সকালে এমসিকিউ হবে। যার আসার প্রয়োজন মনে করো, চলে আসো। ভালো থাকো সবাই।